ফুরফুরা শরীফে এসে আরও একটা উদ্যোগের গল্প শুনলাম। সেই গল্পটাকে সচক্ষে দেখার জন্য রথ দেখা কলা বেচা কিনা জানি না, দুপাশে ফসলের ক্ষেত, কোথাও আলু, কোথাও কড়াইশুঁটি, কোথাও ধান। অপরিসর লাল মাটির রাস্তা দিয়ে আমরা কিন্তু চলেছি আরেকটি বড় উদ্যোগ। 100 বিঘার উপর জমিতে একটি এমন উদ্যোগ যেটার নাম এখানে আসার পর টের পেলাম নলেজ সিটি। নলেজ সিটিতে একটি মাতৃসদন চালু হয়নি পুরোপুরি, হয়তো আউটডোর হিসেবে আছে। 50 বেডের মেটারনিটি হসপিটাল সেখানে আরও বড় করে করা হবে। একটি বাংলা মিডিয়াম স্কুল আবাসিক দুস্থদের জন্য, সেটা সরকারি স্তরে তো আছেই। আরেকটি মডেল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে অনেকটা বড় এলাকা নিয়ে। আমরা সেইগুলো একটু দেখে ফেরার পথে আবারও যে ইন্টারভিউটা আপনাদের শোনাবো বাকিটা সেটা শুনবো। বোঝানোর চেষ্টা করেছেন এবং সিএ, এনআরসি এবং এসআইআর, এই যে জুজু, সেইটা কতটা জুজু, কতটা সত্যি, কতটা মিথ্যা, আপনি আপনার কনস্টিটিউয়েন্সিতে খুব ভালোভাবে বোঝাতে পেরেছেন বলে আমার মনে হয়। এবং তারপরেও আপনি বলেছেন যে সুপ্রিম কোর্টে আমরা যাব। সেক্ষেত্রে আপনার এই যে 66 লাখ, তার মধ্যে কতজন জেনুইন এখন অব্দি আপনার কনস্টিটিউয়েন্সিতে? আমাদের ভাঙড় বিধানসভায় 11,000 মতো সত্যিকারের 11,000 হচ্ছে বিচারাধীন হয়ে আছে। মানে এখন তারা অ্যাডজুডিকেশন, আচ্ছা, অ্যাডজুডিকেশন আর একদম ডিলিট হয়েছে 131 জন। আচ্ছা, খসড়া লিস্ট থেকে এই যে 28 তারিখে লিস্ট পাবলিশ হয়েছে, এর মধ্যে 131 জন। এই 131 জন কি বাংলাদেশ থেকে এসেছে? না, 100 বলছে 131 জনের নাম ডিলিট হয়েছে। নোটিশ আমরা 131 জনকে করছি যে ওরা এখানে অস্তিত্ব কেউ আছে নাকি। আচ্ছা, বাংলাদেশ থেকে আসছে কি কোথা থেকে আসছে বলবো না, ওর অস্তিত্ব আছে না নাই এখনো খুঁজছেন না। আমরা ক্যানিং পূর্বে একজন পায় ঝর্ণা দাস সম্ভবত, উনি বৈধ ভোটার, কিন্তু উনাকে ডিলিট দেখানো হয়েছে। সারা পশ্চিমবাংলা আমাদের যেখানে যেখানে নেটওয়ার্ক আছে, আমাকে একটুখানি বলতে দাও, যেখানে যেখানে নেটওয়ার্ক আছে আমরা খুঁজছি যাদের নাম অলরেডি ডিলিট দেখাচ্ছে তারা তাদের সোর্স আছে কিনা, অস্তিত্ব আছে না নাই। ঝর্ণা দাসকে আমরা খুঁজে পেয়েছি ক্যানিং পূর্বে। তো আমরা ক্যানিং পূর্বেটাকে আমরা ওটাকে কি করবো, ওর ডকুমেন্টস টোটাল নিয়ে কোথায় ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে সেটা আমরা তাকে প্রোভাইড করবো। আমাদের ভাঙড়ে যে 131 জনের মধ্যে আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত সেই কোনো অভিযোগ আমাদের কাছে এখন এসে পৌঁছায়নি যে বৈধকে ডিলিট দেখানো হয়েছে। আচ্ছা, তার মানে অবৈধ। আর আমি তো স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে যেভাবে লাইনে দাঁড় করাচ্ছে এরা আমি চরম বিরোধী। আচ্ছা, এখন আজকের ডেটে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি অ্যাডজুডিকেশন। অ্যাডজুডিকেশনের নামে যে 60 লাখকে এখন হোল্ড করানো আছে, এটা তো এটাও মানুষের মধ্যে একটা ভিতর সঞ্চয় করা হচ্ছে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য। আমি আপনার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এটা সাধারণ ভোটারদের কোনো দোষ নয়, দোষটা ইসিআই এর। আপনি সেটা বলেছেন যে ওই কম্পিউটারের লোক। ইসিআই এর একটা আছে, একটা বলেছি আগে, আমি আজকে ডেটে বলছি, যখন গণনা ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বলেছি, আমরা লাস্ট ডেটের আগে জমা করেছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে আমাদেরকে হিয়ারিং এ ডেকেছিল, আমরা হিয়ারিং এ উপস্থিত হয়েছি। আমাদেরকে যা যা প্রশ্ন করেছে আমরা যথাযথ উত্তর দিয়েছি, কিন্তু রিভিউ করার দায়িত্ব যাদের, ভেরিফাই করার দায়িত্ব যাদের, মীমাংসা করার দায়িত্ব যাদের, তারা ব্যর্থ। ফলে সুপ্রিম কোর্ট, আমাদের অবস্থান এখানে একদম স্পষ্ট, একদম স্পষ্ট। আবারও বলছি, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে আমরা। স্বচ্ছতার নামে কোনো বৈধ ভোটারকে, সেই ঝর্ণা দাস হতে পারে আর ফতেমা খাতুন হতে পারে, দেখার প্রয়োজন নেই, কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। এই যে 60 লাখ এখন এরা বিচারাধীন বলছে, এদের অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার, তো আমাদের একদম স্পষ্ট দাবি, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটের নোটিফিকেশন মানে এই 60 লাখের মধ্যে আপনার কনস্টিটিউয়েন্সিতে কি 11,000। কিন্তু আমার কনস্টিটিউয়েন্সিতে নয়, আপনি মালদাতে, সুজাপুরে আপনি অবাক হবেন, যেখানে আনম্যাপড 1% নয়, আনম্যাপড 1% নয়, সেখানে প্রায় 54% এই অ্যাডজুডিকেশনে দিয়ে দিয়েছে। এইগুলো তো চরম অন্যায় হচ্ছে। আর একটা জিনিস যেন লক্ষ্য করা যাচ্ছে, এটা কোন
ইঞ্জিনিয়ারিং কাজ করেছে এর মধ্যে, যে এই অ্যাডজুডিকেশনে 60 লাখের মধ্যে 60 লাখের মধ্যে একটা সিংহভাগ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের, ফলে তারা আতঙ্কিত আছে। এর মধ্যে আমি একটা রাজনীতি দেখছি, যেমন 2021 সালের রাজনীতির সিএ ছিল, সিএ এনআরসি ছিল, ভয় ছিল, একটা মূল ইস্যু, দুর্নীতি, কর্মসংস্থান সব ভুলে গিয়েছিল, পিছনে চলে গেছিল। আমার মনে হচ্ছে বিজেপি তৃণমূল মিলে ইলেকশন কমিশনকে সামনে রেখে এবারে ইস্যু হবে এটাই, পার্থবাবু যে চাকরি চুরি করেছে ওটা হবে না, আরো যে সময় চাকরি হসপিটালে আমাদের তিলোত্তমাকে খুন করলো ওটা নিয়ে চর্চা হবে না, আমাদের প্রাক্তন পশ্চিমবঙ্গের যিনি ডিজিপি স্যার ছিলেন পঙ্কজ স্যারকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে খুন করা হলো সেটা নিয়ে কোনো চর্চা হবে না, তিনি তার জীবদ্দশায় ডিউটি করেছেন, কেউ আগুন তুলতে পারেনি এমন ব্যক্তিত্ব, তাহলে সেটা নিয়ে চর্চা হওয়া দরকার ছিল। এই সব নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেহাল দশা, এটা নিয়ে কোনো চর্চা হবে না। চর্চা শুধু হবে বিজেপি বলবে দেখ আমি মুসলমানদের নাম কিন্তু হোল্ড করিয়ে দিচ্ছি, বিপদে আছে, আমাকে ভোট দিয়ে বাকিগুলো কেটে দেবো। একটা উগ্র মানসিকতার মানুষ বিজেপির ভোটটা ঠিক দেবে। আর একদিকে তৃণমূল বলবে এ দেখো ওরা ক্ষমতায় আসেনি, এখন যদি এই করে ক্ষমতায় আসে তো সব মুসলমানদের নাম বাদ দিয়ে দেবো, আমাকে ভোটটা দাও, মুসলমানদের ভোটটা নেবে। কিন্তু ঘোড়ার ডিম, আমি ক্যামেরা বলছি, কারো আশীর্বাদে বৈধ ভোটার থাকবে না, কারো অভিশাপেও বৈধ ভোটার বাদ যাবে না। ঠিক, অবৈধ ভোটারকে বৈধ করার জন্য আশীর্বাদ লাগবে না, আশীর্বাদে কাজ হবে না, আর বৈধ ভোটারকে অবৈধ করার জন্য কারো আশীর্বাদও কাজ আসবে না। আমি ভারতীয় নাগরিক, আর্টিকেল 326 আমাকে অধিকার দিয়েছে, আমি 18 বছরের ঊর্ধ্বে আমি ভোটাধিকার লিস্টে নাম উঠবে। তো এটা আমাদের ডিমান্ড, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন বিষয়টা সমাপ্ত মীমাংসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটের নোটিফিকেশন জারি করা যাবে না। ঠিক। মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আপনি দেখা করলেন তখন কিন্তু মুখ্যমন্ত্রী দেখা দিলেন আপনাকে, এই দেখাটা কিন্তু উনি সবাইকে দেন না, এখানেও কিন্তু লোকে একটা গন্ধ পেয়েছিল। এবং আপনাকে আমি বলছি যে আপনি এমএলএ হওয়ার পর পঞ্চায়েতের অবস্থা কি হয়েছিল 2023-এ, আপনারা কটা পেয়েছিলেন ভাঙড়ে? হ্যাঁ, 1 নম্বর ব্লকে টোটালি নমিনেশন করতে দেয়নি। আচ্ছা, 2 নম্বর ব্লকে আমরা নমিনেশন করেছিলাম, যত সময় আটকে দিয়েছিল সময় পার হয়ে গিয়েছিলাম। 78টা হাইকোর্টে মামলা আছে, আর কি বলবো না কিছু কি পেয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা। তারা কি আছে না চলে গেছে? হ্যাঁ আছে, 2-1 গিয়েছে। আচ্ছা, 2-1 যদি 4 জন যায় তার মধ্যে 2 জন হয়তো, 1 জন লোভে গিয়েছে, বাকি 3 জনের সব তো আমার ছেলেরা খেটে খায়, মানে প্রেসারে গিয়েছে, কিন্তু তারা ভিতর থেকে সবই আমাদের সাথে যোগাযোগ আছে। আচ্ছা, এমএলএ আপনি, আপনার মাথার উপর এমপি তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, এরকম একটা স্যান্ডউইচ অবস্থায় আপনাকে কাজ করতে দিচ্ছে না, আপনি সোজা চলে গেলেন নবান্নে, আপনাকে গেট খুলে দিল, দেখা করলো, চলে এলেন। এটা অন্যদের ক্ষেত্রে হয় না, আপনার ক্ষেত্রে হলো। এবং আমি আরেকটা প্রশ্ন করছি এর সঙ্গে, যে আপনিও কিন্তু দেখিয়ে দিলেন পাবলিককে যে মমতা ব্যানার্জিকে কি করে চাপে ফেলা যায়, মানে আপনি ক্লিন চিট দিলেন যে ভাই আমি গেছিলাম, এবার উনি উত্তরটা উনি দেবেন যে কেন আমি কাজ করতে পারছি না, এটা আমাদের মনে হয়েছে। কিন্তু দেখাটা দিয়ে মামলার কেউ দেখা পায় না, কিভাবে পৌঁছালাম? আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনের সময় আমি পৌঁছে গিয়েছিলাম নবান্নে, মানে আপনাকে দেয়, দরজা খুলে দেয়? না আমি তখন সুযোগ দেয়নি। আচ্ছা, আমি বলেছিলাম যে ভাঙড়ে হিংসা বন্ধ করুন, প্রয়োজনে আমি যে কটা প্রার্থী দিয়েছি সব প্রত্যাহার করে নেবো, আমি হিংসা চাই না ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, এটা চাই। এই বার্তা দেওয়ার জন্য দিনা মূল্যবান সময় হয়ে ওঠেনি। যেদিনকে আমি নবান্নে যাব সেদিনকে বিধানসভায় 0 আওয়ারে আমি বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি, আমার কাজে 0 আওয়ারে করার পরে আমি মিডিয়াদের বলেছিলাম আমি আজকে নবান্নে যাচ্ছি, যতক্ষণ না বলে ডাকাতি করতে যাব, যতক্ষণ না আমি মুখ্যমন্ত্রী ওনার ব্যস্ততার মানুষ, যতক্ষণ না টাইম দিচ্ছে আমি ওখানে বসে থাকবো, প্রয়োজন ধর্নায় বসবো, এইটা বলেছিলাম। এটা বলা যখন আমি বলছিলাম, আমাদের অ্যাকচুয়ালি প্রেস ব্রিফিং, এখন প্রেস কর্নারটার ভিতরে অনেক সিস্টেম হয়ে গেছে, পারমিশন নিতে হবে, করতে হবে, ওখানেও মানে ডেমোক্রেসি সংকুচিত হচ্ছে। ওখানে আমি যদি প্রেস করতে চাই সেখানে সচিবালয় থেকে পারমিশন নিতে হবে, অনেক আগে এটা হতো না, ফলে অনেক হচপচ আছে। আমরা কি করি, গেটের বাইরে একটা ওই প্রেস কর্নার টাইপের করা আছে, ওখানে দাঁড়িয়ে দিই। তো ওখানে যখন বলছিলাম, তো ওই এমএলএরা ঢুকছিল, তৃণমূলের কোন একজন এমএলএ, আমি নাম বলবো না, তখন বেরিয়ে বলেছিলাম। তো আমার বক্তব্য শুনে আমি এই কথা বলি, সে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে ডাকে যে নসরত ভাই কি হয়েছে। আমাকে কিন্তু সবাই কম বেশি বিজেপি বা তৃণমূল বা বিধানসভা স্টাফ, সাংবাদিকরা স্নেহ চোখে থেকে ভাই হিসাবে করে দেখে আমাকে, আমি তাদেরকে দাদা স্যার হিসাবে সম্বোধন করি, কাউকে ম্যাডাম, যাকে যেমন আছে। আমি কারো সম্মানে কোনোদিন ত্রুটি হোক, ব্যক্তিগত আক্রমণে আমি বিলো দা বেল্ট যাই না, আর যাবো না। তো আমাকে ডাকলো, নসরত ভাই কি হয়েছে? আমি বললাম দেখুন এই ব্যাপার, না আমি আজকে যাবো না, মানে যদি আমাকে না দেখার টাইম দেয় আমি ধর্নায় বসবো। তখন বললো যদি আচ্ছা
আমি যদি ব্যবস্থা করে দিই, হুম। হ্যাঁ, আমি দেখুন আমার কে ব্যবস্থা করবো, আমার দরকার ওনার কাছে যে আমার মেসেজটা পৌঁছানো, হুম। যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন বিধায়করা যে কাজগুলো করুক এবং গঠনমূলক কাজ করুক যেটা রাজ্যের জন্য উন্নয়ন হবে। হুম, হুম। তো আমি আমার প্রস্তাবে এইগুলো হয়েছে, যেখানে একজন মানুষ শ্মশানে রাত্রে দাহ করতে যায়, যাওয়ার রাস্তাটা খারাপ বা একটা লাইটের দরকার, ঠিক। আমি একটা লাইট দিয়ে দেবো, এটা গঠনমূলক কাজ। আপনার একটু অভিজ্ঞতাটা বলুন না, বলছি, মুখ্যমন্ত্রী শুনলেন তো? তারপরে আপনার যখন বলার পরে উনি হুম। বলে ঠিক আছে আমি দেখছি, আমি হুম। ঠিক আছে আমি যদি আমি একটু হোল্ড করলাম। হুম। তো আমাকে উনি আবার জানালেন যে আপনি ইয়ে করুন, হয়ে আমি যাচ্ছে। হ্যাঁ আপনি যান, হয়ে যাবে। আমি তো আমার আমার তো অসুবিধা নাই, না। আমি যে বসতাম, আমি গেলাম, গিয়ে মুখ্যমন্ত্রীকে বললাম, উনি শুনলেন। সত্যি কথা কি বলতে, এটা আমি অস্বীকার করব না, যেটা আমি মিথ্যা কথা বলে পলিটিক্স করার পক্ষে না, নয়। না। আমার কথাটা উনি শুনেছেন, আবার আমাকে বলেছেন এটা আবার রিপিট করো। হ্যাঁ। আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই এজেন্সি এতদিন আমাকে ঝুলিয়েছে, এই এজেন্সির মাধ্যমে যেটা যেটা সমস্যা হচ্ছিল, হুম। যে এইগুলো সমস্যা হচ্ছে। উনি কিন্তু বলল আপনার কি বলে, ওনার কোনো কাউকে ডাকলেন হ্যাঁ। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যিনি ডিএম সাহেব ছিলেন হুম। তাকে এটা ইনফর্ম করলেন যে এইটা আপনার সামনেই? হ্যাঁ। আচ্ছা, এই যে উনি, এটা সত্যি কথা, আমি এটা বলবো, সত্যি আমি কথা। মিথ্যা কথা বলার ছিল না। এইটা আমরা যেটা তো হয়েছে। শুনলাম আপনার কিন্তু থেকে। হ্যাঁ। তারপরে কিছুটা কাজ ছেড়েছিল, হুম। আবার কাজের যে পুরাতন সময়ের মতো আবার আটকেছে। আটকানো এখন তো হচ্ছিল। আর সময়ই নেই। হ্যাঁ, অল্প এবং সময় আপনি আছে। বলেছেন যে বুথে বুথে ঝুলিয়ে দেবো আমি কি হ্যাঁ, কাজ করেছি। এবং সাথে সাথে বাড়ি এটাও বাড়ি বলেছি ঝুলিয়ে দেবো। যে আমার বছরে 3.5 লাখ, 5 বছরে 3,30,00,000 টাকা হ্যাঁ। হ্যাঁ। কাজ। হুম। আমি 3,30,00,000 টাকার মধ্যে যদি 3 কোটি টাকার কাজ করতে পারি, হুম। 30 লাখ টাকার কাজ করার আমার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, হ্যাঁ। করতে দেয়নি বলে রাজ্য সরকার, আমি কিন্তু 30 লাখ টাকা বাড়ি থেকে নিয়ে এসে কাজ করে দেখিয়ে সেটাও দেবো। আমরা শুনেছি। বলেছি হ্যাঁ। আমার কাজ এখন চলছে, হ্যাঁ। আমি ভোট ঘোষণার সাথে সাথে এবং করবো। সেখান থেকে আপনি কাটমিনি খেতে দেবেন না। 1 পয়সা কাউকে খেতে দেবো না, আমি হ্যাঁ। তো খাবো না আর হ্যাঁ। খেতেও দেবো না। আচ্ছা, এইখান থেকে আপনাকে একটা প্রশ্ন করি। উনি যে প্রশাসনিক বৈঠকগুলো করেন, সেখানে আমরা কোনো বিরোধী দলের এমএলএ কে দেখি না। কোনো পঞ্চায়েতের যদি বা ছিটেফোঁটা থাকে তাকি না। সেক্ষেত্রে আপনি যে একটা প্রিন্সলি পেলেন, সেটা তো আমাদের একটা, আচ্ছা আপনার মুখ থেকে শুনলাম মিডিয়ার একটা ছোট্ট অংশ হিসেবে। আপনার কি মনে হয় যে আপনি তৃণমূলের কাছে সত্যিকারের থ্রেড বলেই উনি এই সুন্দর যে জেস্চারটা বা করে দেখালেন, সেটা যদি প্রত্যেকটা প্রশাসনিক বৈঠকে আমরা দেখতে পেতাম, সেটা তাহলে কতটুকু উপকার আজকে হতো? আপনার ক্যামেরার মাধ্যমে বলছি, হুম। ওই দিনকে গিয়ে তৎক্ষণিক যে যে আচরণটা বা একজন মুখ্যমন্ত্রী হিসাবে, হুম, হুম। অভিভাবিকা হিসাবে, অভিভাবিকা মানি আজকে ডেটও, একদম। ওই চেয়ারকে আমি সম্মান দিই। হ্যাঁ। অভিভাবিকা হিসাবে যে দায়িত্ব তিনি পালন করলেন, হ্যাঁ। ওই দায়িত্বটা প্রশাসনের প্রতিটা স্তরে যদি পালন করা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, ব্যক্তিগত যে শব্দের চালাচালি হয়, আমার মনে হয় না, ওটা না, বন্ধ হয়ে যাবে। আমরা তো এই জিনিসটা আগে কোনোদিন দেখিনি যে মুখ্যমন্ত্রী শুধু নিজের দলের লোকদের নিয়ে পেছনে ডিজি আমলাদের এটা তো বসিয়ে। আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ তো আমাকে ডাক পড়ে না, আচ্ছা, আমার ডাকে না তো। আচ্ছা। আপনি বিরোধী যে বিধায়ক আছেন বা এমপি স্যারেরা যেখানে আছেন, হ্যাঁ। সেখানে আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওটা মিটিং এ আপনার একটা মানে বাঁধিয়ে রাখার মতন মুহূর্ত, হ্যাঁ, এটা বলতে পারেন। আপনি দুটো ব্যালেন্সের খেলা খেলেন। আপনার এত সুন্দর স্পিচ, তার মধ্যে ওই আপনি জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মানে পয়েন্টে পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে বোধহয় ব্যথা দেন। তার একটা ধর্মের জলসার মোড়কে তিনি কিন্তু রাজনৈতিক বার্তাগুলোকে ঠিক নিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রী অ্যাজ তৃণমূল নেত্রী হিসেবে বলেছেন যে বাচাল একটা ছেলে আছে ওদের। যেহেতু উনি ধর্মের মোড়কে জলসায় ওই কথাগুলো বলেন, মুখ্যমন্ত্রী কি আদম ওই ব্যাপারে যে ওনার একটা বিশাল ভোট ব্যাংকের আঘাত লেগে যাবে বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে বা কোনো কেস দিয়ে দিলে? না, কে বলেছে? আচ্ছা। একাধিক কেস দিয়েছি, হ্যাঁ। অ্যাকশন নেওয়ার জায়গা নাই বলে অ্যাকশন নিতে পারেনি। বা আমাদের বাড়িতে প্রায় 1000-2 পুলিশ পাঠিয়েছিল 2019 সালে, আচ্ছা। তাণ্ডব চালিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। মানে ভয় ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ। হয়েছিল, পারেনি। আচ্ছা। আচ্ছা, আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী যে কথাগুলো বলেন, হুম। অসঙ্গত কথা বলে না, অসংযত কথা বলে না, সংবিধানের গণ্ডির বাইরে গিয়ে কথা বলেন। হুম। ধর্মীয় মঞ্চ থেকে মানুষকে সচেতনের বার্তা দেয়। দেখুন, ধর্মে কি রাজনীতি করতে বারণ আছে? বারণ নেই। হুম। বরঞ্চ ধর্ম শিখাচ্ছে ভালো লোককে নির্বাচিত করো, হুম। যে লোক দেশ দশের কাজ করবে। হুম। কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতার অভাবের জন্য হুম। যে আজকে অবাঞ্ছিত লোক, মানে হুম। ভাষাটা তো খারাপ হতে পারে আমার, হুম। অবাঞ্ছিত লোক, হুম। যেটা যার যোগ্য নাই ওই অগাস্ট হাউসের মধ্যে প্রবেশ করা, তাকে আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি। হুম। ফলে কি হচ্ছে, ওর মধ্যে গিয়ে আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, আমি হুম।
দেখবেন ওর মধ্যে গিয়ে তার যে দায়িত্ব ডিউটিটা কি ভুলে যাচ্ছে, সেখানে ধর্মীয় স্লোগান কেউ তুলে হই হই করছে, মানে মেন না তাহলে আপনি বলুন যে হুমায়ুন কবিরের 70-30-এর উক্তিতে তৃণমূল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, নেওয়া হলো বাবরি মসজিদে। এইটা আপনার কি মনে হচ্ছে যে ধর্মের ব্যাপারটা মেন ফ্যাক্টর না হলে সিলেক্টিভ কেন, মানে ওই উক্তির পরেই তো ব্যবস্থা নেওয়া উচিত একদম ছিল। তো আমরা তো বারবার বলে আসছি তৃণমূল কংগ্রেসে ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে আজকে ডেটে ধরুন করছে না, আপনি দেখুন না যে ইফতার মাহফিলে যাচ্ছে, দেখুন যেতে পারে, ওটা আমি ওই বিতর্কে আমি যাবো না, কিন্তু ওখানে গিয়ে মাথায় টুপি হিজাব দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা আপনি যদি আপনি আমার আছেন, আপনাকে কি আমি বলছি মাথায় কাপড় দিতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? না, আমার তো ভোট ব্যাংকের ব্যাপার নেই। না, তার প্রসঙ্গ করে আমি বলছি, তো এখানে তো কোনো জোরাজুরি ব্যাপার না। আপনি আপনার প্র্যাকটিস বিশ্বাস, আমি আমার বিশ্বাসকে প্র্যাকটিস করবো, বরঞ্চ আমরা দুজনে যে আছি এই সৌহার্দের পরিবেশ, এটা সংবিধান আমাকে রাইট দিয়েছে। কিন্তু আপনি ওখানে উনি ওখানে যাচ্ছেন হিজাব পরে, কেউ মাথায় টুপি ধরে নাটক হচ্ছে, এইটা ধর্ম নিয়ে পলিটিক্স করছে, তো এর বিরুদ্ধে আমরা। মানে আপনি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা করেছেন, বিকাশ রঞ্জন বাবুর মাধ্যমে আরেকজন ভগবান গোলায় ভদ্রমহিলা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর যে এই কালো কোট পরে যাওয়াটাই কিন্তু বিজ্ঞাপনে তৃণমূলই কাজে লাগিয়েছে। আমার সম্ভবত 68,638/2025 ডায়েরি নাম্বার, সম্ভবত নাম্বারটা 2025 ডায়েরি নাম্বার। কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামলা করেছেন, ডায়েরি নাম্বারটা আমি জানতে চাই, অন ক্যামেরা বলছি, দেয়া হোক, এক নম্বর কথা। আর আমরা চাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা করুক, ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মামলাটা হোক। এই মামলা কিন্তু করেনি, মানে ব্যক্তি হয়েছে। এইটাই হচ্ছে এই জায়গাটা বাংলার মানুষ ধরতে পারছে না। বাংলার মানুষকে বলবো, দেখুন সত্যিকারের অর্থে এসআইআর বলেছিল আমার লাশের উপর এসআইআর হবে, আজকে তো হয়ে গেল 60 লক্ষ অ্যাডজুডিকেশনে ঝুলে আছে, কোথায় আজকে লাশের উপর বলছিলেন কথা। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মামলা যেটা গুরুত্ব পাবে, ব্যক্তিগত মামলার সেই গুরুত্ব নাই। কিন্তু ইনি ব্যক্তিগত দিকে মুভ করলো। আমি মামলার নাম্বার জানতে চাই, মমতা ব্যানার্জি মামলার নাম্বারটা কত আমার জানা নাই, থাকলে মমতা ব্যানার্জি দলের লোকেরা যদি থাকে এটা পাবলিশ করুক। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে যাচ্ছে না কেন, এখানে বোঝার কথা আছে। এই এসআইআরটা কিন্তু সারা ভারতে কোনো ফ্যাক্টর হলো না, হলো পশ্চিমবঙ্গে। এটা যেমন সিএ, এনআরসি, আসাম, পশ্চিমবঙ্গের বাইরে কিচ্ছু হয়নি। কেন মনে হলো আপনার এসআইআরটা কোথাও ফ্যাক্টর হলো না, এখানে হলো? এসআইআরটা আমি সিএস সময় বলেছিলাম ভোট ধরা কল, এসআইআরও ভোট ধরা কল। আচ্ছা, এসআইআর ইতিপূর্বে ভারত পশ্চিমবাংলা হয়নি? হয়েছে 2002 সালে হয়েছিল। আমার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করছিলাম, কিছুই জানে না, মানে কিছু জানা মিন্স হয়েছে। আজকের ডেটে এসআইআর কে সামনে রেখে বিজেপি তৃণমূল ভোটকে কোড়ানোর চেষ্টা করছে, ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করছে। আজকের ডেটে এসআইআরটা পলিটিক্যাল এসআইআর হয়ে গিয়েছে, ওই জন্য পশ্চিমবাংলায় এটা একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে। এর জন্য দায়ী বিজেপি তৃণমূল সমানভাবে। এই আজকে এসআইআর এর যে অমর্ত্য সেন স্যার, ওনার নামে রিচা ঘোষ, আমাদের বিশ্বজয়ী প্লেয়ার, বাঙালি প্লেয়ার, তার নামে। আমার ভাঙড়ের কথা বলছি, কারগিলে অংশগ্রহণ করেছিল যুদ্ধে, ওখানে পাওয়া যায় বিএসএফ, ভাঙড়ের ছেলে, তার নামে তার ভোটার ফাইনালিস্টে তার নাম আসেনি, ওই বিচারাধীন অবস্থায় আছে। তাহলে এইটা আজকে যেটা হচ্ছে, এটা পুরো যে হচপচটা বলেন, যেই অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে বিজেপি তৃণমূল মিলে, সামনে শুধু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রেখে। কেন্দ্রীয় বাহিনী আপনি নিরাপত্তা পাচ্ছেন বিচারকের, মানে বিচারালয় নির্দেশে, এইটা আপনি বেশ বুক ফুলিয়ে বলেন। এটা কি 42 দিনের পরে হলো ব্যাপারটা? হ্যাঁ, আমি ওই ধর্মতলার কাণ্ডের পর না, অনেক পরে, তার অনেক পরে। কি ব্যাপারে হলো? এই বিষয়টা নিয়ে অনেক না তৃণমূলের লোকেরা একটা ভুল বার্তা ছড়ায় যে বিজেপির বাহিনী নিয়ে ঘুরছে, এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, এটা দেশের বাহিনী। মানে কি অ্যাঙ্গেলে? আমি 3 অধিক পশ্চিমবাংলা সরকারকে চিঠি করেছিলাম আমার নিজের নিরাপত্তার জন্য। আমাকে নিরাপত্তারক্ষী প্রোভাইড করা হয়নি, যেটা সিম্পল বিধায়কদের জন্য যতটুকু দেওয়া দরকার সে ততটুকু আমাকে দেয়নি রাজ্য পুলিশ। 3 আমি চিঠি করেছি, সব কপি আমার কাছে আছে। 2 আমি সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতে চিঠি করলাম যে আমার রাজ্য সরকার আমাকে নিরাপত্তা রক্ষী দিচ্ছে না, আমাকে সিকিউরিটি প্রোভাইড করছে না, আমাকে দেওয়া হোক। কারণ সেন্ট্রালকে এই জন্য চিঠি করেছিলাম, পশ্চিমবাংলার যে কটা বিরোধী বিধায়ক ছিল সবাইকে সেন্ট্রাল সিকিউরিটি প্রোভাইড করাচ্ছে। ওইদিকে অমিত শাহজির দপ্তর, এদিকে মমতা ব্যানার্জির দপ্তর, কেউ রেসপন্স করলো না। সবকা সাথ সবকা বিকাশ গল্প শোনালো, উনি রেসপন্স করেনি।
মুসলিমদের মাসিয়া গল্প শোনালো, ইনি রেসপন্স করেনি। বাধ্যই ওই চিঠিগুলো নিয়ে আমি কোর্টের দ্বারস্থ হলাম। আমি হাইকোর্টে গিয়ে বিচারপতিকে বললাম আমার থ্রু আমার অ্যাডভোকেট যে আমার এই পরিস্থিতি, আমার উপরে এত অ্যাটাক হয়েছে, এই হয়েছে, আমাকে এই থ্রেড এসেছিল, তার মধ্যে আমাকে জাতীয় পতাকা তুলতে দেবে না বলেছিল, জানেন, জাতীয় পতাকা তুলতে দেবে না। আমি বলেছিলাম আমি তুলবো, দেখি কার আছে, কিন্তু আমি একা কি অ্যাঙ্গেলে তুলতে দেবে না? বিরোধী, আচ্ছা, তুই জন্য তুলতে দেবে না, ভাঙড়া বিধায়ক আমাকে তুলতে দেবে না। অনেক লড়াই করে তুলেছিলাম নিজে, আমি গিয়ে বাঁশ নিজে হাতে পুঁতে মাটি খুঁড়ে আমি করে দাঁড়িয়ে থেকে জাতীয় পতাকা তুলে এসেছি। তারপরে কোর্টে গিয়েছিলাম, কোর্ট নির্দেশনা দিয়েছিল সেন্ট্রাল সরি সিআইএসএফ কে, হাইকোর্ট, হ্যাঁ কলকাতা হাইকোর্ট, যে সিআইএসএফ কে যে সার্ভে করা হোক, কি থ্রেট আছে না আছে, সার্ভের ভিত্তিতে সিকিউরিটি প্রোভাইড করা। সে সার্ভে করেছে, সিকিউরিটি প্রোভাইড করেছিল। এখন আমার ওই প্লাস হয়েছে, এখন থ্রেট বেড়েছে, অনেক ফেক কল এসেছে, ফেক কল মিন্স আমাকে থ্রেট কল এসেছে, সেগুলোকে আমরা দিয়েছি, নম্বর ধরে দিয়েছে, এখন বেরোচ্ছে। রিসেন্ট আপনি অবাক হবেন, দাউদ ইব্রাহিমের নাম নিয়ে আমাকে ফোন করে হুমকি দিয়েছে। আচ্ছা, কেন হুমকি দিয়েছে? ফোন করে হুমকি দিচ্ছে তুই বড় বাড়াবাড়ি করছিস। মানে এটা সাইবারে দিয়েছেন আপনি? দিয়েছি, কোনো এ নাই, রাজ্য প্রশাসন কোনো করেনি। আমাকে অন্য নম্বর থেকে ফোন করে বলছে তুই বড্ড বাড়াবাড়ি করছিস, তুই মমতা ব্যানার্জির সাথে লড়াই যাচ্ছিস, তুই কিন্তু মাথা থেকে আলাদা করে দেবো, মানে বুঝতে পারছেন, ডাইরেক্ট হত্যার হুমকি দিচ্ছে। সবগুলো কিন্তু জানানো হচ্ছে। বিধানসভায় চিঠি করলাম, আইডেন্টিফাই হলো, নাম্বার আইডেন্টিফাই হচ্ছে, ব্যক্তি আইডেন্টিফাই হচ্ছে, অ্যাকশন নেয়নি। বুঝতে পারছেন কোন পশ্চিমবাংলায় আছি আমরা? কিন্তু বিজেপির প্রত্যেকটা নেতা আপনার সম্পর্কে ভীষণ উচ্ছ্বসিত অ্যাজ ব্যক্তি নওশাদ। সেটা কি আপনার বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে? দেখুন ব্যাপারটা হচ্ছে ছেলেটা খুব ভালো। হ্যাঁ, আজকে সমাজকে এমন জায়গায় নিয়ে চলে গিয়েছে মানে সমাজের একটা রাজনৈতিক কারবারিরা, বিজেপির নেতা যদি কারো সুনাম করে তার মানে তার সাথে হয়তো বিজেপির সম্পর্ক আছে। কংগ্রেসের নেতা যদি সুনাম করে কংগ্রেসের, ইভেন তৃণমূলের নেতারা যদি সুনাম করে, তাহলে নওশাদ সিদ্দিকী গোপনে, আপনিও কিন্তু সজল ঘোষের সুনাম করেছেন, ব্যক্তি সজল ঘোষ। তৃণমূলের নেতা যদি নওশাদ সিদ্দিকী সুনাম করে, তাহলে কি বলবে নওশাদ সিদ্দিকীর সাথে তৃণমূলের তলে তলে আছে। ব্যাপারটা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার রাজনৈতিক কেরিয়ারটা স্বল্প সময়ের, 5 বছরও এখন সম্পূর্ণ হয়। এই 5 বছরের রাজনৈতিক কেরিয়ারে আমি যা পারফর্ম করেছি, বিজেপি, কংগ্রেস, সিপিএম নয়, তৃণমূলকেও আমার সম্পর্কে বাজে কথা বলার আগে দুবার ভাবতে হবে। আপনি ডায়মন্ড হারবারে যে ভুলটা করেছেন বলে কি মনে করেন কোনো ভুল চাল দিয়েছে? না, আমার পার্টি আমাকে দাঁড় করায়নি, পার্টির উপরে তো না, পার্টি আপনাকে দিয়ে অত বড় পাঙ্গা নেওয়ালো, আমরা সবাই উদ্বুদ্ধ হলাম যে একটা পাওয়া গেছে যে অভিষেক বনাম, কিন্তু যার জন্য প্রতিকুর রহমানের অনেক দেরি হয়ে গেছিল, এবং প্রতিকুর রহমান দেরি করার পর আপনারা আবার প্রার্থী দিলেন ওখানে, 86,000 না কত ভোট প্রতিকুর পেয়েছিল, এবং সেই পুরোটা রিভেঞ্জ কি প্রতিকুর এখন নেবে বলে আপনার মনে হচ্ছে? আমি বলতে পারছি না উনি কি করবেন। আমরা প্রার্থী, প্রথম দুটো বিষয়, একটা হচ্ছে জোট, একটা হচ্ছে আমি দাঁড়ানো। তো আমাদের পার্টি চাইলো, যে ডিসিশন ফাইনাল হলো যে আমাকে এই ভোটে প্রচার করাবে। আমার পার্টির একটা হেভি অংশের মানে মানুষজন চেয়েছিল যে আমি বারাসাত, বসিরহাট থেকে কন্টেস্ট করি লোকসভা নির্বাচনে, কিন্তু পার্টির সবাই চায়নি যে না ভাইজানকে এবারে বা চেয়ারম্যানকে এবারে আমরা এ করবো। কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছিল। 117টা আমি জনসভা করেছি, এরকম বলছি 117টি আমি জনসভা করেছি। আপনার এই ডিক্লারেশনটা দিতে অনেক দেরি হয়ে গেছিল। না, ব্যাপারটা যার জন্য সিপিএম এর, না ওই তো জোটটা তো সিপিএম এর পক্ষ থেকে যেটা আমরা ডিমান্ড করেছিলাম ছাড়লো না, হলো না। ওনারা যেটা আপনারাও একজন দিলেন, ওনারা যেটা আমাদেরকে সিট ছাড়ছিল সেটা আমাদের জায়গায় সম্মানজনক জায়গায় ছিল না, ফলে আলোচনা করতে করতে দেরি হয়েছে, আমরা ঝুলিয়ে দেরি করিনি। আচ্ছা, আলোচনা সিপিএম এর পক্ষ থেকে, লেফট ফ্রন্টের পক্ষ থেকে ফাইনাল সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল, ফলে আমরা যখন যে সিদ্ধান্ত তারা নিলেন আমাদের সাথে আমরা সহমত হতে পারলাম না। আজকে ডেটে বলুন, আমরা 6 মাস আগে থেকে শুরু করেছি বিধানসভা জোটে, এখনো পর্যন্ত লেফট ফ্রন্টের পক্ষ থেকে কংক্রিট প্রস্তাব বা সিদ্ধান্ত আসেনি। ফলে আগামী দিনে যদি আলাদাভাবে লড়াই করতে হয়, তাহলে আপনি হয়তো বলবেন যে এত দেরি করে করলো, কিন্তু এটা কি আমাদের অপরাধ? না, আমরা 6 মাস আগে থেকে কিন্তু বামেদের কাছে যাচ্ছি আসছি, একাধিকবার আলিমুদ্দিনে গিয়েছি, কিন্তু আমরা যেটা চাইছি বা তারা যেটা ছাড়তে চাইছে মতনই করছে। ইন্ডিয়া জোট যখন হয়েছিল সব থেকে বেশি আপনি বিরোধিতা করেছিলেন, বলেছিলেন এই জোটের মধ্যে আমরা থাকতে পারবো না, না আমরা বা এরকম কিছু একটা বলেছিলেন, যদিও আপনারা ন্যাশনাল পার্টি না, সেই কারণেই কি কংগ্রেস আপনাদের থেকে সরে গেল? না না, আমরা ওইরকম ভাবে বলিনি, ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আমরা কথা বলিনি, আমরা শুধু এতটুকু বলেছিলাম যে
বেশ কয়েকটা শর্ত হ্যাঁ, হ্যাঁ, আমাদের থাকবে হ্যাঁ। যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে হুম। যদি আমাদেরকে যদি ইন্ডিয়া জোটের মধ্যে আহ্বান করে তাহলে হুম। আমরা কয়েকটি শর্ত রাখবো হুম। যে সেই শর্তটা আগেই ডিক্লেয়ার করতে হবে যে ক্ষমতায় আসলে এখানে অবস্থান কি হবে। হ্যাঁ, হ্যাঁ। যখন আমাদের কাছে আনঅফিসিয়ালি প্রস্তাব এসেছিল, কংগ্রেসের সরাসরি আসেনি, আমরা তখন বলেছিলাম যে এই প্রস্তাবগুলো আমাদের থাকছে। হুম, হুম, যখন দেখলো যে এই প্রস্তাবগুলো অনেকেরই অত অসুবিধা হয়ে যেতে পারে, সেই জন্য আমাদেরকে এড়িয়ে গিয়েছে। হুম, হুম, হুম। এতটুকু। আর আমরা বিরোধিতা করিনি ইন্ডিয়া জোটের। উম, কংগ্রেসের না থাকাটা এমন কিছু ফ্যাক্টর না আপনাদের কাছে, কিন্তু মালদা কংগ্রেসের একটা ভালো জায়গা, সেইখানে কি আপনারা এবারে প্রার্থী দেবেন? শ্রদ্ধেয় গনি খান চৌধুরী সাহেবের এতে ঈশা কিন্তু, খান আছেন ওখান এখন থেকে, ঈশা হ্যাঁ। খান চৌধুরী সাহেব আছেন। মৌসুম বেনার্জিরও চলে এসেছেন। মৌসুম, ওখানে কি আপনারা দেবেন? মানে কোন পকেটে কি আপনাদের অলিখিত জোট হচ্ছে? যেমন ধরুন হুমায়ুন কবিরের না, জায়গা। আমরা অলিখিত করবো না, যা করে প্রকাশ্যে করবো। না, যা ধরুন করবো আপনারা একটা প্রকাশ্যে করবো। কমজোরি কাউকে দিয়ে দিলেন। না যে ওরকম করে করবো না। আমরা রাজনীতিটা অন্যদের মতো আমরা করতে চাইছি না। হ্যাঁ, আমরা একটু মানে ফ্রেশ কংগ্রেস তো আপনাদের সঙ্গে নেই। এখনকার যুব মালদায় সমাজ, আপনাদের অবস্থানটা কি? এখনকার যুব সমাজ এখন অতিষ্ঠ হুম। এদের এই সমস্ত নোংরামি হুম, দেখে। হুম, যুব সমাজকে আমি আহ্বান করছি শুধু আইএসএফ এর দিকে নয়, হুম। যার ভালো লাগবে অন্য পার্টিতে যাক, চালিকা শক্তিরা যুব সমাজ কন্ট্রোল হ্যাঁ, করে। মালদায় কি হবে? তো মালদাতে আমরা প্রার্থী দেবো, দেবেন? আমরা মোথাবাড়ি সোজাপুরে দেবো, হ্যাঁ, আরো একটা দুটো জায়গা নিয়ে আলোচনা চলছে। মানে কোনো অলিখিত জোট না কিছু নেই? সরাসরি যাবো। আমরা লেফট ফ্রন্টের সাথে এখনো কিন্তু আলোচনা আছে। হ্যাঁ। যদি ফাইনাল হয়ে যায় তো ভালো আর কথা, নাহলে আমরা আমাদের মতো দেবো। আপনারা আপনাদের ভাঙড় থেকে আপনারা কোন দিকে বিস্তার করেছেন? দেগঙ্গা, হাড়োয়া, আমরা যে সমস্ত দেখি উত্তরবঙ্গ ভিডিও, থেকে দক্ষিণবঙ্গ আমাদের মানে গঙ্গার সংগঠনে, ওপারেও? গঙ্গার বোথ সাইড হ্যাঁ। আমাদের সংগঠন বিস্তার করেছে। আচ্ছা, ক্যানিং 1 আর ক্যানিং 2, আমরা বাইরে যারা, ক্যানিং বলছি, ভাঙড় 1 ভাঙড় 2, এই রহস্যটা কি? ভাঙড় 1 ভাঙড় 2 দুটো ব্লক আছে। ব্লক, তার মধ্যে কেউ কম জুরি কেউ বেশি জুরি এরকম আছে যে না, তৃণমূলের হোল্ড না, ভাঙড় 1 এ বেশি? তৃণমূলের না, সারা রাজ্যে তৃণমূলের কোনো হোল্ড নেই, পুলিশ আর গুন্ডামস্তান হোল্ড। আচ্ছা। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কোনো জায়গায় স্ট্রং নেই। আমি ইভেন ভবানীপুর মমতা ব্যানার্জি মহাশয়ের যে মাননীয়ার যে সিটে উনি এখন জিতে হুম। এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী আছেন, ওই সিটটাও দুর্বল। সেটা তো অনেকেই বলছে। তাহলে পশ্চিমবাংলার এমন কোন সিট নাই যেটা তৃণমূল শক্তিশালী বলবে। হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র পুলিশের একটা অংশ হুম। আর গুন্ডা মোস্তানকে দিয়ে, আর ভাতা? ভাতাতেও কাজ হবে না। দেবে, মানুষ নিচ্ছে, কিছু করার নেই, 1.5 টাকাও পেলেও তো নিচ্ছে। আমি এর বিরোধিতা করি না, যা পাচ্ছে নিয়ে নিক, কিন্তু ভাতা দিয়েও যে আটকে রাখতে পারবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমাদের প্রোগ্রামে যে আচ্ছা, হারে মহিলাদের উপস্থিতি হয়, দেখতে গেলে দেখা যাবে তার 90% মহিলা কিন্তু লক্ষ্মী ভান্ডার নিচ্ছে, কিন্তু তারপর আসছে কেন? তো লক্ষ্মী ভান্ডারটা তো তার দান তো নয়, ও অধিকারটা নিতে এসছে, কিন্তু ওই রকম ভাবে না। আমরা চাই এগুলোকে ইনক্রিজ করা হোক। তো যেটা বলছিলাম, ভাঙড় 1 নম্বর ব্লক বা 2 নম্বর ব্লকের ব্যাপারটা নয়, বা কোনো জায়গাতেই গুন্ডামস্তান আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ডমিনেট করতে চাইছে, এর বাইরে কিচ্ছু না। আচ্ছা, এবারে যে কথাটা বলবো সেটা অন্যরকম। সেটা হচ্ছে, দেখুন, রাজনীতিতে ব্যাচেলার থাকার একটা ডিভিডেন্ড থাকে। রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন, মোদিজি কিছুটা তো বাল্য বিবাহ হয়েছিল, আমি সবাইকে সম্মান রেখেই আমি পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে বলেছি। আর নওশাদ সিদ্দিকীর যথেষ্ট সময় আছে, তিনি কিন্তু 2026টা কি ডিভিডেন্ড নেওয়ার জন্য দেরি করছেন? কেন আমাকে মানে ব্যাচেলার থাকলে এটা সুবিধা কি হয়? সুবিধা আছে? মানে একটা মানে দেশের জন্য নিবেদিত প্রাণ, এই যে একটা, আপনি তো এটা মানেন যে মমতা ব্যানার্জি 2011-র আগে অনেক কিছু ফ্যাক্টর কাজ করেছিল, তার মধ্যে এটাও একটা ফ্যাক্টর। শুভেন্দু অধিকারী, এটাও একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কতখানি? আমি আপনাকে ডাইরেক্ট কবে বিয়ে করবেন এসব প্রশ্ন করতে চাই না, না, এটা কি একটা ফ্যাক্টর? আমি আমার ব্যাচেলার থাকাটা ভোটের ময়দানে ইমপ্যাক্ট ফেলবো কারণটা কিছু না, ওইভাবে ফেলতে চান না। আরেকটা প্রশ্ন করব, এখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্লীলতাহানি কেস খেয়েছেন। রিসেন্টলি একজন অ্যাডভোকেট বামেদের হয়ে অনেক নিয়োগ দুর্নীতি মধ্যে যুক্ত খেয়েছেন, আপনি হয়েছেন, আরো অনেকে আছে। এই যে শ্লীলতাহানির কেসটা এতটাই এখন আমাদের বিএনএসএস বলুন বা আগের যে ব্যাপারগুলো ছিল সেইটাই এতটাই মানে স্লিপারি, সেক্ষেত্রে আপনাদের কি রাজনীতি করতে অসুবিধা হচ্ছে যে কোথায় কোন, কার সঙ্গে কোন ছবি, কোন সিসিটিভি, কোন হোয়াটসঅ্যাপ চ্যাট, কোথায় কি হয়ে যাবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই এত প্রোপাগান্ডা চালাচ্ছে, সত্যিকারের যে মহিলাগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সত্যিকার অর্থে শ্লীলতাহানির শিকার হচ্ছে, সেটাকেও আমরা সন্দেহ চোখে আজকে দেখছি। মানে এত মিথ্যার বেসাতি। একটা আপনাকে বলি,
পক্সো কেস, হুম সেনসিটিভ এত সেনসিটিভ, হুম পারিবারিক ঝগড়া হয়েছে, হুম হুম লাগিয়ে দিয়েছে। হুম হুম পক্সো 643 এই তো হুম, আছে, আপনি ভালো জানবেন আমার হুম। থেকে। তো এইটা মিসইউজ হচ্ছে, হুম হুম এটা মিসইউজ হচ্ছে, হুম। সেক্ষেত্রে আপনাদের রাজনীতির ময়দানে তো অনেক সবাইকে নিয়ে চলতে হয়, ডিফিকাল্ট। সেক্ষেত্রে কতখানি এটা আমি আমার কথা হ্যাঁ বলছি, হ্যাঁ আমি আগে এই ধরনের মানে এই ধরনের সম্মুখীন হবো স্বপ্নেও কল্পনা করিনি। হুম হুম একে আসলো ধরুন এমন সময়, দাদা একটা ইন্টারভিউ লাগবে একজন, হুম, এখন দেখবেন অনেক ইউটিউব চ্যানেলগুলো চালাচ্ছে, অনেক হালকা বয়সী ছেলে মেয়েরা কাজ করছে, ভালো লাগছে হ্যাঁ, দেখছে, হ্যাঁ, কিন্তু সংসারটা চালাতে হ্যাঁ, পারছে। দাদা কোথায় আছেন? আমি অফিসে আছি, আমি যাবো? হ্যাঁ, হ্যাঁ চলে আসো, বা চলে আসুন। হুম, ইন্টারভিউ নিলে চলে গেল। না তো শাসক আমি জাস্ট আমাকে বলতে দেন, হুম, আমি কিন্তু কোনোদিন খারাপ কোনো এই ধরনের মাইন্ড করিনি যে ও বাইরে বেরিয়ে বলবে ভাইজান আমার নওশাদ বিধায়ক আমার হাত ধরে টানাটানি করেছে। হুম, হুম, কিন্তু এখন আমি অনেকটাই সচেতন। হুম, আসছে পুরুষ রিপোর্টার থাকলেও, হুম, পুরুষ রিপোর্টার থাকলেও যদি মানে দেখছি হালকা বয়সী মানে আমাদের সমবয়সী ছেলে হুম। মেয়েরা আসলে আমার সিকিউরিটিকে ডেকে বসাই, হুম, কেন এটা করতে হবে? তাহলে তাহলে ওই সাংবাদিকটার প্রতি আমার যদি ভরসা না থাকে, না এটার এইটা পেছনে এইটা তৈরি করেছে শাসক, বর্তমান শাসক এই জায়গাটা মানে তৈরি তার করেছে। পেছনে কি আপনি যে মনে করছেন পুলিশের হতে পারে, বিশ্লেষণ ক্ষমতাটাও হতে পারে তাকে প্রজেক্ট করে পাঠানো হচ্ছে, হুম হুম তুমি 4 দিন যে তার এ করো, হুম তার সাথে কথা বলো, এ করো, হ্যান করো, ত্যান করো, ভিডিও করো, হুম, হঠাৎ করে একদিন বলে দেবে। হুম, এবার আপনি কি করবেন? হুম, আপনার নামে বলে দিল, মিডিয়া ট্রায়াল তো আগে হয়ে যাবে, হুম। আপনার মানে আপনাকে তো আগে পুরো ভিলেন বানিয়ে Character দেবে, assassination, একদম আগে ভিলেন বানিয়ে দেবে। এবারে আমি আসি যে ভোটের পরে যদি দেখেন যে সাম্প্রদায়িকতাকে রোখার জন্য আপনারা একটা উদার মনোভাবে প্ল্যাটফর্মে জোট করতে বাধ্য হলেন কার সাথে? যারা এক্সিস্টিং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তৃণমূলকে নিয়ে না হ্যাঁ হ্যাঁ তৃণমূলকে ছাড়া? তৃণমূলকে নিয়ে তৃণমূলকে দিয়ে সাম্প্রদায়িকতা রোকা যাবে না, আমি অন ক্যামেরা বলছি। না তখন যদি আসে বৃহত্তর স্বার্থ ওদেরকে দিয়ে রোখা যাবে না। আচ্ছা বিজেপি কে রুখতে গেলে তৃণমূল কোনোদিন মন হতে পারে না, হুম হুম আমি অন ক্যামেরা বলছি এটা। যারা এই যদি কেউ মাথায় নিয়ে থাকেন সরিয়ে দিন। আবার উল্টোটা বিজেপি যদি এসে আপনাদের কাছে বলে যে ভাই তৃণমূলকে সরানো না বিজেপি তো কোনো প্রশ্নই আসছে প্রশ্নই না, আসছে না প্রশ্নই তার আসছে মানে না। বিজেপির সাথে যাওয়ার তার মানে আসছে কোনো না। একটা জায়গা একটা নরম জায়গা আছে তৃণমূলের প্রতি না দেখুন আমি একটা কথা বলি, মানে নরম জায়গা অফিসিয়ালি অসাম্প্রদায়িক অফিসিয়ালি অফিসিয়ালি, কিন্তু দুটো শক্তিকে আমরা সমানভাবে বিরোধিতা করি। এটা দুটো কিন্তু শক্তির বিরুদ্ধে আমাদের ভোটের লড়াই। আগে বললেন ভোটের আগে বলছি, ভোটের পরেও বলবো। মানে তখন যদি হাং অ্যাসেম্বলি হয় আমি এটাকে আপনাকে বলছি, ভোটের এখন বলছি এবং পরেও বলবো, হুম। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। না না তখন যদি বলেন যে ইলেকশনে এত এবার টাকা বলছি খরচা হয় আরএসএস বিজেপির বিরুদ্ধে আদর্শগত লড়াই, হুম হুম সাথে রাজনীতি লড়াই, হুম। আর তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি লড়াই। আচ্ছা। এই দুটো দল মিলে পশ্চিমবাংলার মানুষকে আজকে শোষণ হ্যাঁ, করছে। বুঝলাম কিন্তু সাম্প্রদায়িকতা রক্ষার স্বার্থে 5 বছর পর পর এত টাকা খরচা হয় ইলেকশনে সেইটা রক্ষার জন্য হাং অ্যাসেম্বলি থেকে সরে আসার জন্য তৃণমূলকে নিয়ে বিজেপির সাম্প্রদায়িকতাকে আটকানো যাবে না, যাবে না, যাবে না। সাম্প্রদায়িকতাকে আটকানো যাবে না কিন্তু বৃহত্তর স্বার্থে যদি সাপোর্ট দিতে হয় দেখুন আমি একটা কথা শুধু হ্যাঁ, হ্যাঁ। বলবো, আমি ধর্মীয় উপমা তুলি না, হ্যাঁ, প্রসঙ্গ আমি করে ধর্ম বলছি। ছেড়ে দিলাম আমি বলছি জাস্ট একটা বলছি, মানে এত ভালো কাজ করেছো, হুম সারাদিন ভালো কাজ করলে, হুম। অনেক দান ধ্যান করলে, হুম। সব করলে, কিন্তু সন্ধ্যার সময় কারো একজন মানুষকে তুমি তার হকটা ছিনিয়ে নিলে, হুম। তাহলে সারাদিনের ভালো কাজের আর হকটা ছিনিয়ে নেওয়া অনেক কঠিন। নওশাদ আমি সোজা আরে শুনতে আমাকে বলতে চাই একটু বলতে দেন হ্যাঁ। যে তাহলে সারাদিনের ওই ভালো কাজগুলো দিয়ে এটাকে জাস্ট করলে কি হচ্ছে, এটা পাল্লা দাঁড়িয়েছে। আমার একদম আমার আপনার অবস্থান, ট্যাগলাইনে এখনো সাম্প্রদায়িকতা রক্ষার জন্য বলছেন, আমার একদম বিজেপিকে অবস্থান রক্ষার জন্য। ক্লিয়ার। আমি বলছি হ্যাঁ, তৃণমূলকে দিয়ে বিজেপির সাম্প্রদায়িকতা বা বিজেপিকে রোখা যায় না। সাম্প্রদায়িকতাকে পেরিয়ে যদি বলি যে তৃণমূলের অন্যান্য যে অ্যাসপেক্ট গুলো আছে সেটা কি আপনাদের কাছে বড় না? কোনটা বলবেন মানে বলুন? সেটাকে রক্ষার জন্য তৃণমূলের কোনটা বলুন? আদার খারাপ যে এত দুর্নীতি, এত মিস গভর্নেন্স, এইটা কি আপনাদের কাছে সাম্প্রদায়িকতার থেকে কমজোর রাখছে যে এইটাকেও আমরা মানতে পারি কিন্তু সাম্প্রদায়িকতার স্বার্থে আমরা তৃণমূলকে সাপোর্ট দিতে বাধ্য হয়েছি ভোটের পরে? দুটোই তো খারাপ জিনিস। ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নেই যারা চলে সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত সবই এক লাইনে তো, governance। ফ্যাসিস্ট তো, হ্যাঁ। ফ্যাসিস্টের তার চালে মানে আছে। আপনারা হাং অ্যাসেম্বলি হলেও নেই না, আর কোনোদিনের জন্য থাকবো না বিজেপি তৃণমূলের পাশে। ক্যামেরা রেকর্ড করে রাখুন। হ্যাঁ, আমরা আমাদের ছোট্ট চ্যানেলে রেকর্ড করে রাখলাম নওশাদ সিদ্দিকী একদম তরতাজা একজন বিধায়ক আমরা পেয়েছিলাম 2021-এ।
এবং 26-এও বিশাল শক্তি নিয়ে ফিরে আসবে। এইটুকু শুধু শুভেচ্ছা জানাবো যে আপনি ধন্যবাদ। এগিয়ে যান।